গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বুধবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা ব্রাশ করার সময় এই বেসিনটা আমি একটু ক্লিন করে নিই। প্রত্যেক দিনেরই এটা কাজ, কিন্তু খুব একটাই কলের মুখ টুক এগুলো পরিষ্কার করা হয় না, তো মাঝে মধ্যে করে নিই। আর আজকে দেখছি কলের মুখগুলো একটু অনেক দিন করা হয়নি, তো একটু নোংরা হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা রোজই পরিষ্কার করা হয়, তাই রোজই বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর সকালবেলাতে না এই ব্রাশ করার সময় এই জায়গাটা একটু ক্লিন করে নিলে এটা কিন্তু সারাদিনে খুব একটা নোংরা হয় না। মানে সারাদিন নোংরার পর যখন পরের দিন সকাল হয় তখন একটু ক্লিন করে নিই। সঙ্গে এই কাজটাও একটু মুছে নিলাম, কারণ কাজটা তো একটু ধুলো পড়েছে। আর ওই কাজটা যেহেতু সবসময় মুখটা দেখা হয়, মানে যখনই ব্রাশ করা হয় সকালবেলা ঘুম থেকে উঠে তো এখানেই মুখটা আগে দেখা হয়, সেজন্য একটু অস্পষ্ট থাকলে বা একটু নোংরা থাকলে সত্যি ভালো লাগে না। আর তারপর এই জায়গাটাও একটুখানি ক্লিন করে নেব, কারণ এই জায়গাটাও একটুই হাত ধোয়ার সাবান টাবান এই সমস্ত কিছু থাকে, সঙ্গে ব্রাশ আর ওই যে তোমাদের দাদা যে দাড়ি টাড়ি কাটে তার সমস্ত জিনিসপত্র এখানেই থাকে। তো এই জায়গাটাও প্রায় সময় পরিষ্কার হয়, কিন্তু ওই মাঝে মধ্যেই নোংরা হয়ে যায়। আর যেহেতু প্রচণ্ড টিকটিকির উপদ্রব, তো মাঝে মাঝেই টিকটিকির পটি এখানেতেই দেখতে পাওয়া যায়, তো সেই জন্য প্রত্যেকটা মানে 2-3 দিন পর পরই এই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। আর সবসময় পরিষ্কার করাটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে যখন করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এই যে এখন কটা বাজবে, সকালে ওই 6টা মতো বাজবে, ইন্দুর টিফিন বানাবো, তার আগে ভাবলাম এই জায়গাটা আগে একটু সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই যে ব্রাশের এই জায়গাটা দেখছো, এটা কিন্তু যতবার ইন্দু ব্রাশ করতে যায় না কেন ততবারই ফেলে দেয়, মানে প্রত্যেকবারই ব্রাশ করতে যায় আর ফেলে দেয়। আর এখানে দেখো দুটো মাজন রয়ে গেছে। আসলে টুথপেস্টটা কি হয়েছে যে মানে যেটা কোলগেট ওই ফ্রেশ যেটা নিয়ে এসেছিলো সেটা ওটাতে মাজতে একদম সবাইকার বেশ ভালো লাগে বলে ওটাই এখন ইউজ হচ্ছে। আর এই যেটা অল্প একটু পড়ে আছে সেটা আর ইউজ হচ্ছে না, সেটা পড়েই আছে। সঙ্গে ওই এমনি ওই একটা দাড়ি, ওই যে দাড়ি কাটায় ওই সমস্তগুলো রেজার, তারপর তুলি ওই সমস্তগুলো আছে। আর এখানে দেখো একটা একটা অরেঞ্জ কালার একটা বাটল আছে, সেটা হচ্ছে যে মাথা একটা সময় আমাদের প্রচণ্ড উকুন হয়ে গিয়েছিল, কারণ ওই ইন্দুর স্কুল থেকে হঠাৎ করে এরকম ধরে গিয়েছিল, তো তারই ওষুধ আমাদের বাড়িতে আনা হয়েছিল 2-3টে বোতল, তো সেখান থেকে একটা বোতল রয়ে গেছে, আমি রেখে দিয়েছি, সেগুলো আর সরিয়ে রাখিনি। আর এই যে একটা ট্রিনোবল আছে, ওই যে সাদা সাদা জামা কাপড় যখন কাচা হয় তখন সেগুলোতে দেয়া হয়। আর এরই মাঝখানে আমি কাজ করতে করতে আমার কাজের দিদিও কিন্তু চলে এসেছে, কারণ ও কালকে বিকালে আসেনি, আর সেই জন্য আজকে অনেকটা সকালে চলে এসেছে। তো ভালোই হয়েছে, ও কাজ করতে করতে আমারও কিন্তু মানে এদিকের কাজটা হয়ে গেছে, এবার ও কাজ করতে এলে সুবিধাই হবে। তো পুরো জায়গাটাই ক্লিন করে নিয়েছি, এবার শুধু বেসিনটা সুন্দরভাবে একটু ধুয়ে নেবো, তাহলে কিন্তু মোটামুটি পরিষ্কার। আর একটা মেয়েকে জানো তো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই কিন্তু শিখে রাখতে হয়, মানে কখন যে কোন জিনিসটা কাজে দেবে সেটা বলা বাহুল্য। অনেক অনেক সময় অনেক অনেক জিনিস যেগুলো মানে পুরুষদের কাজ, সেগুলো কিন্তু অনেক অনেক সময় আমাদেরকেই করে নিতে হয়, কারণ ওই একটাই যে কখন কোন জিনিসটা করব হঠাৎ করে তো বোঝা যায় না, এবার কখন কোন জিনিসটা কাজে আসবে সেটাও বোঝা যায় না। তো এই বেসিন টেসিন এই সমস্ত কিছু পরিষ্কার বলে এগুলো সব আগে আমার যে কাজের দিদি ছিল সে করে দিত। বেসিন পরিষ্কার, তারপর বাথরুম ক্লিনিং, শুধু পায়খানাটা আমি পরিষ্কার করতাম, তো বাদবাকি সমস্ত জিনিসগুলো ও করে দিত। কিন্তু এখন যে কাজ করে তাকে আর ওসব কাজ করতে বলি না, সেই সমস্ত কিছু আমিই করি। আসলে আগে যে করতো তাকেও আমি কখনো বলিনি, কিন্তু ও নিজে থেকে করতে চাইতো বলে ওকে করতে দিতাম, কারণ এই বেসিন বা বাথরুম এইগুলো ওয়াশ করতে না আমার মানে কাউকে দিয়ে করাতে আমার সত্যিই খুব মানে বাজে লাগে। তো নিজের কাজটা মনে হয় নিজে করলেই সব থেকে ভালো হয়।
তো যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখো বেসিনটা পুরো ক্লিন হয়ে গেছে। আর এই যে এখানটা একটা সুন্দর মাঝে মধ্যে তোয়ালে রাখি, আবার মাঝে মধ্যে গামছাটা রেখে দিই, কারণ গামছাটা খুব একটা ইউজ হয় না, ওই হাত মোছার ক্ষেত্রে ইউজ হয়, সেই জন্য একটা গামছা ছোট্ট তো সেটা রাখা থাকে। ওই আমার বেনিসোনার গামছা বলতে পারো, কারণ বেনিসোনাকে ওটা একজন দিয়েছিল, তো সেটাই রেখে দিই। আর এই পাশে দু একটা গামছা থাকে, সেগুলো আমাদের প্রত্যেক দিন ডেলি ইউজ হয় সেই জিনিসগুলো, তো সেগুলো এই কাজটা রাখলে অনেকটা সুবিধা হয়। তো এখন ইন্দুসোনা স্কুল বেরিয়ে চলে গেছে, আর আমি জানো তো আমার কাজের দিদিকে দিয়ে ওই 2 প্যাকেট দুধ আনিয়েছিলাম, ওই একটু চুষি পিঠে করব সেই জন্য, মানে গুঁড়িগুলো অনেক দিন থেকে রাখা আছে, তো আজকে একটু রোদে দিয়েছি, ভাবছি রোদ থেকে তুলে নিয়ে একটু পিঠে বানাবো। আর তার জন্য দুধটা যখন এনে দিল আগেই জাল দিয়ে রেখে দিই, তো তাহলে দুধটা নষ্ট হবে না। আর তারপর এদিকে নিজের রান্নাবান্না সমস্ত কিছু করে নেব। আর আজকে রান্নাবান্না সবজি বলতে ওই ফুলকপি এনেছিল কালকে তোমাদের দাদা, তো সেই ফুলকপিগুলোরই তরকারি করব। আর সঙ্গে একটুখানি মুসুর ডাল করব। আর আজকে আর মানে মাছ ডিম কিছু নেই, তো আজকে মানে মাছ আর নেই, ডিমটা আছে, কিন্তু ডিম আজকে আর রান্না করব না। তো করবো একটুখানি পেঁয়াজ পোস্ত করে নেবো, কারণ পেঁয়াজ পোস্তটা খেতে আমার ইন্দুসোনা কিন্তু বেশ ভালোবাসে, তো ভাবলাম ওটাই করে নেবো। আর সঙ্গে ফুলকপির তরকারিও কিন্তু মোটামুটি খেতে ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে, কারণ আমি ফুলকপি খুবই পছন্দ করি। আর ফুলকপির তরকারিটা আমি সেরকমভাবে কিছু দেবো না, ওই একটু টমেটো দেবো, আর সঙ্গে ওই জিরে বা একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, ওই হলুদ, এই সব দিয়ে কিন্তু রান্নাটা করব। কারণ আদাটা এমনিও বাটা ছিল না, আর ওই ফুলকপির তরকারিতে বলো একটু আদা বাটা দিয়ে খুব একটা করি না, কারণ ওই আদার একটু গন্ধ লাগে কাঁচা, তো এমনি আমি নিরামিষ যখন করব শুধু একটু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিয়ে করলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর বিকেলের দিকে বললাম যে চুষি পিঠেটা বিকেলের দিকে বানাবো, তো যদি পারি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো এখানে আলুগুলো কেটে একদম সিদ্ধ করে রেখেছিলাম, একটা সিটি দিয়েছি, তো আলুগুলো না চন্দ্রমুখী আলু নয়, তো একটু সেদ্ধ হতে সময় লাগে। আর তোমাদের দাদার অভ্যাস হচ্ছে একটু আলুগুলো বেশ সুন্দর মাখা মাখা পড়ে মানে হবে সেরকম, একদম সুন্দর সিদ্ধ হবে, তারপর খেতে ভালো লাগে। সেই জন্য কী করি, একটুখানি আলুটা সিদ্ধ করে নিই, তারপর রান্নাটা করি, তাহলে ওর একটু সুবিধা হয়, মানে ও ভালোবাসে খেতে, ওর যে দাঁত নেই সেটা নয়, কিন্তু ও একটু পছন্দ করে ওরকমই খেতে। তো যে যেরকম জিনিসটা পছন্দ করে তাকে আমার মনে হয় সেই জিনিসটা খেতে দেওয়াই সবথেকে বেটার। আর চুষি পিঠেটা ওই যে বললাম বিকালের দিকে বানাবো, তো বিকালের দিকে আসলে দুপুরবেলার দিকে সেরকম তো ঘুম হয় না, তো মাঝে মধ্যেই আমি এই সমস্ত খাবার দাবার বানাই। মাঝে মধ্যে সারা শীতকাল ভোর তো দুপুরের দিকে ঘুমই হয় না, তো এই পিঠে বলো বা পায়েস বলো, এই সমস্ত কিছুগুলো আমি সারা বিকেল এইসব বসে বসে তৈরি করি। আমার শাশুড়ি মাকে দেখেছি যে দুপুরের দিকে উনিও ঘুমাতেন না, জানো তো, মানে এখনও ঘুমায় না, ওই সারা দুপুর কোথায় একটু নারকেল নাড়ু বানাচ্ছে, কোথায় এটা বানায়, কোথায় ওটা বানায়, বা গাছের পেছনে ঘুরে বেড়ায়, তো এইরকম করে। আর আমাদের এখানে তো মানে ঘুরে বেড়ানোর কোনো, আমার শ্বশুরবাড়িতে একটা বড় বাগান আছে, সেই জন্য সেখানে ঘুরে বেড়ায়, কিন্তু আমাদের এখানে তো ঘুরে বেড়ানোর কোনো উপায় নেই। তাই আমি কি করি, সারা দুপুর না যখন জেগে থাকি ঘুম হয় না, তো তখন আমি ওই কাজটাই করি যে এটা ওটা খাবার বানাই। আর মাঝে মধ্যে এটা ওটা খাবার বানাতে আমার খুব ভালোই লাগে, দুধের বেশি করে দুধ পিঠে বলো বা চুষি পিঠে বা দুধের পায়েস, এই সমস্ত জিনিসগুলো। আর আমার মেয়েরা যেহেতু খেতে ভালোবাসে, সেই জন্য আমার বানাতেও কিন্তু বেশ ভালো লাগে। যদিও আমি বানিয়ে কিন্তু নিজে খুব একটা বেশি খাই না, হয়তো একটুখানি টেস্ট করলাম, তো আমি খাই না বলতে পারো, কিন্তু আমি বানাই শুধুমাত্র ওদের জন্য, কারণ ওদের যে জিনিসটা খেতে পছন্দ হয় বা যে জিনিসটা খেতে ভালো লাগে, আমি সবসময় চেষ্টা করি সেই জিনিসটা ওদেরকে বানিয়ে দিতে, কারণ আমার মনে হয় এটাতে আমার সব থেকে বেশি শান্তি। আর প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই তাই হয় যে বাচ্চারা যে জিনিসটা পছন্দ করবে সেটাতে সত্যিই খুব ভালো লাগে বানাতে।
আর মানে আমার বিনিশোনা থেকেও ইন্দু কিন্তু এই সমস্ত মিষ্টি মিষ্টি খাবারগুলো একটু বেশি পছন্দ করে। যদিও বিনিশোনা আমাকে দুদিন ধরে বলছে জানো তো যে তো পায়েস বানিয়ে দেবে, মানে পায়েসটা তো ঠিক করে বলতে পারে না, পায়েস পায়েস পাশ পাশ করে। তো যাই হোক ওটা বানিয়ে দেবে এরকম করে বলে। তো সত্যি কথা বলতে ওদের জন্য কিছু বানাতে মানে নিজের সত্যি খুব ভালো লাগে, আর সেই জন্যই এটা ওটা চেষ্টা করি বানিয়ে দিতে, কারণ বাইরের খাবারের থেকে ঘরের খাবার এটা ওটা বানালে বেশি ভালো হয়। আর ঘরেই চেষ্টা করি বেশিরভাগ এটা ওটা সেটা বানিয়ে খাওয়ানোর জন্য। তো সেই জন্যই বাড়িতেই যেটুকু রান্না বান্না সেটুকু বাড়িতেই তৈরি করি। এবার যেটা বাড়িতে হয় না সেটা বাইরে থেকেই কিনে নিয়ে আসতে হয়, সেটা কিছু করার নেই। তো বেশিরভাগটা আমি বাড়িতেই করার চেষ্টা করি। যাই হোক, তোমাদের সঙ্গে এখানে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ফুলকপির তরকারিটা করেছিলাম, আর ফুলকপির তরকারিটা জানো তো নামানোর আগে একটুখানি মানে নামিয়ে নিলাম বাটিতে, তো তারপর একটুখানি ঘি দিয়ে দিলাম। আর যে কোনো নিরামিষ তরকারিতে একটু নামানোর পর ঘি দিলে না তাকে খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু ঘি, একটু গরম মশলা, তো গরম মশলাটা আমি একটু স্কিপ করেই যাই, কারণ ওই যে গরম মশলা তোমাদের দাদা খেতে চায় না। তো মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খেতে চায় না, কিন্তু ফুলকপির তরকারি তো একদমই খাবে না, সেই জন্য খুব একটা দিই না। আর সঙ্গে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছিলাম, কারণ পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডালটা অনেক দিন খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু করি। আর শুধু ডালটা খেতে না খুব একটা ভালো লাগে না, তাতে একটু পেঁয়াজ দিলে দারুণ টেস্ট লাগে তার। আর সঙ্গে এই যে একটু পেঁয়াজ পোস্ত করলাম, আর এই পেঁয়াজ পোস্তটা করলেই জানো তো আমার যে রান্না করতো তার কথা মনে পড়ে যায়, কারণ ও খুব সুন্দর এই পেঁয়াজ পোস্তটা বানাতো, মানে এত সুন্দর বানাতো না, মনে হতো শুধু এই পেঁয়াজ পোস্তটা দিয়ে ভাত খায়, কি সুন্দর মানে বানিয়ে দিত। আমিও করি, ভালোই লাগে, নিজের রান্না তো আর খারাপ বলবো না, ভালোই লাগে, কিন্তু ওর পেঁয়াজ পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগতো। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব রান্না বান্নাই কমপ্লিট। এরপর হচ্ছে ওই যে যেটুকু কাজ, গ্যাস ট্যাস পরিষ্কার করা, আর প্রত্যেকবার রান্নার শেষে গ্যাসটা পরিষ্কার করতেই হবে, মানে যতবার যা কিছুই রান্না করি না কেন একটু জলখাবার বানালেও তারপর আমি গ্যাসটা পরিষ্কার করি, আর এটা আমার একদম নিয়ম। মানে না হলে আমার নিজের কীরকম লাগে, নিজের খেতেও ইচ্ছা করে না যে গ্যাসটা যদি নোংরা হয়ে থাকে। অনেক সময় একটু রাতের দিকে রান্না হলে তোমাদের দাদা বলে যে পরে গ্যাস এখন পরিষ্কার করতে হবে না, তাড়াতাড়ি খেয়ে নাও। তো আমার মনে হয় যে না, আমি গ্যাসটা আগে পরিষ্কার করি, তারপর আমি সমস্ত কাজ মানে শোবো বা খাওয়া দাওয়া করবো, যা করার করবো। যাই হোক, এখানে এই যে ভাতটা একবারে বসিয়ে নিচ্ছি, সব শেষে রান্নার সমস্ত কিছু রান্নার শেষে তারপর আমি ভাতটা বসাই, জানো তো, কারণ ভাতটা হতে একটু সময় লাগে। আর ওর মধ্যে আমি আমার বিনিশোনাকে স্নান টান করিয়ে দিই, আবার যদি কোনো ঘরের বিছানাটা তোলার থাকে তো সেইটা করে নিই, একটু ঘরগুলো গুছিয়ে নিই, ততক্ষণে ভাতটা হয়ে যায়, আর তারপর ভাতটা নামিয়ে নিই, আর তারপর গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিই। আবার মাঝে মধ্যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে দিয়ে তারপর আবার রান্নাটা মানে ভাতটা বসাই। কিন্তু যাই করি না কেন ভাতটা কিন্তু সবার শেষেই বসাই, কারণ ওটাতেই বেশি ভালো আমার মনে হয়। আর ভাতটা একটু সবার শেষে বসালে কি ভাতটা একটু গরমও থাকে, শীতকাল বলো বা গ্রীষ্মকাল বলো, ভাত একটু যদি গরম গরম থাকে না, সেটা খেতে যেন বেশি ভালো লাগে। যখন কলেজে পড়তাম তখন আমি আর আমার এক বান্ধবী দুজনে মিলে একসঙ্গে কলেজ যেতাম, আর আমাদের ডে কলেজ ছিল, তো আমি আরও যেতাম। আর প্রত্যেক দিনই আমি মানে রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর ওকে বাড়িতে ডেকে নিয়ে ডাকতে যেতাম, তো তারপর আমরা বাস ধরতাম। আর প্রত্যেক দিনই ওর বাড়িতে দেখতাম ওর মা ওকে গরম গরম ভাত সঙ্গে একদম লাল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা আর মানে ফ্যান ভাত দিত আর ঘি দিত, তো ওটা খেয়ে যেত। আমিও প্রায় দিনই ওরকমই খেয়ে যেতাম, কিন্তু মাঝে মধ্যে আবার ওরটা দেখে সত্যিই খুব ভালো লাগতো। যদি এখনও সেই বন্ধুদের সঙ্গে আর কোনো যোগাযোগই নেই, জানো তো, সত্যি আজকের দিনে দাঁড়িয়েও আমার সেই জিনিসগুলো মনে পড়লে সত্যি ভীষণ কষ্ট লাগে যে একটা বন্ধুর সঙ্গে কতটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু আজ তারা আমাদেরকে দেখলেই সাড়াও দেয় না। কি জানি তাদের কি হয়েছিল, কিন্তু এখন আর সাড়া দেয় না। আগে দেখে প্রচণ্ড কষ্ট লাগতো, কিন্তু এখন সেই সব জিনিস মানে পুরো মানিয়ে গেছে। যাই হোক, বন্ধুদের নিয়ে তোমাদের সঙ্গে একদিন আলোচনা করব।
আর এখানে দেখো আমি 3টে ডিম ভাপাতে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে ডিম করব না, তারপর জানো তো ওই যে কালকে রাতে বিরিয়ানি হয়েছিল, তো মানে এনেছিল যেটা, সেই বিরিয়ানিটা একটু বেঁচে গেছে। এবার মাংস নেই, আলুও নেই, তো তাই ভাবলাম একটু ডিম দিয়ে করে দিই, তাহলে আমার ইন্দুসোনা খেয়ে নেবে। আর ইন্দুসোনা ডিম বিরিয়ানি খেতেও বেশ পছন্দ করে, কিন্তু সিদ্ধ করে দিলাম না, ভাবলাম একটু ভাপা করে দিই। আর এই যে আমি যখন ডিম ফাটাচ্ছি, আমার বিনিসোনা এসে হাজির জানো। আমাকে বলে কি, আমাকে দাও, আমি ডিমটা সুন্দরভাবে ফাটিয়ে দেবো। তো ওকে দিলে তো পুরো ফেলে দেবে, তাই ওকে একদম মানে যেখানে রান্না করি সেই জায়গাটা পুরো উঠিয়ে কোলে নিয়ে তারপর ওকে ডিম ফাটানোর জন্য সাহায্য করছিলাম। মানে ও করে দিচ্ছিল, আমিও মানে আমাকেও হেল্প করে দিচ্ছিল। তো মাঝে মধ্যে এই জিনিসগুলো খুব ভালো লাগে জানো তো, যে ছোট্ট বাচ্চা আর মানে সিদ্ধ ডিম করলে অনেক সময় ইন্দুকে বলি, ইন্দু ছাড়াতে খুব ভালো লাগে, তো ইন্দুকে ছাড়াতে দিই। তো হয়তো সব শেষে একটা ডিম থাকলো, সেটা ইন্দুকে বললাম ছাড়াতে দিতে, আর সেই দেখে দেখে ওরও এখন ইচ্ছা হয়ে গেছে, ও আবার আমাকে ডিম ছাড়িয়ে দেয়। তো সত্যি বলতে এই জিনিসগুলো বেশ ভালো লাগে। যাই হোক, এখানে এই যে কড়াইটাতে একটু জল দিয়ে ভাপাতে দিলাম, আর একটা সমস্যা হচ্ছে একটা পাশে উঠে যাচ্ছে। আর এই যে ডিমটা ভাপানোর পরও তোমরা দেখো, যেহেতু ওই টিফিন কৌটোটা একটা দিকে হয়ে গিয়েছিল, তো সেই জন্য ডিম ভাপাটাও দেখো একটা দিকে হয়ে গেছে। তো এটা এবার সুন্দরভাবে তুলে নেব, আর নেওয়ার পর পিস পিস করে কেটে নেব। নেওয়ার পর একটু তেলে ফ্রাই করে নিয়ে বিরিয়ানির সঙ্গে গরম করে নেব, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আবার অনেক সময় দেখবে এই ডিম ভাপা করে, এই ডিম ভাপার একটু তরকারি, মানে তরকারি বলতে একটু সর্ষে বাটা দিয়ে করতে পারো, বা এই একটু পেঁয়াজ রসুন দিয়ে আদা বাটা দিয়েও করতে পারো। দুটোতেই কিন্তু দারুণ খেতে লাগে। আমি অনেক সময় বানাতাম, আবার আমার মা জানো তো এরকম ডিম ভাপা করে পোস্ত দিয়ে বানিয়ে দিত, মানে ডিম পোস্ত যেটাকে বলে, তো সেটাও কিন্তু খেতে ব্যাপক লাগতো। তো এই যে দেখো সুন্দরভাবে একটু বড় বড় করে পিসগুলো করলাম, আর এইগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপর ওই যে বললাম বিরিয়ানিতে দিয়ে দেব। আর একটুখানি আলু সিদ্ধ করে নিলেও ভালো হতো জানো তো, কিন্তু আলু সিদ্ধটা আর হয়ে ওঠেনি। তারপর বিরিয়ানিটা দেখলাম যে হাফ একটুখানি আলু আছে, তো ওটাতে ইন্দুর হয়ে যাবে। আর এত কিছু রান্না করা সত্ত্বেও ইন্দু যদি দেখে যে বিরিয়ানিটা আছে, তখন কিন্তু ওটাই খাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওর যদি একটুও ভালো লাগে তো একটা লাইক করো, আর কমেন্ট করো একটা। তো আজকের মতো টাটা, আর আজকে এখানে বিদায় নিলাম।